হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আইনুল হক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এই অধ্যায়ের বইয়ের পৃষ্ঠা 133-এ কিছু সমস্যা দেয়া আছে। এই সমস্যাগুলো সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তো আমাদের এখানে 1 নম্বর প্রশ্নে দেয়া আছে নিচের সংখ্যাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত নির্ণয় করো। তো এখানে ক থেকে গ পর্যন্ত 4টি সমস্যা দেয়া আছে। তো এখন প্রথম রাশি আর দ্বিতীয় রাশির অনুপাত নির্ণয় করব। তো আমরা ক দিয়ে শুরু করছি। ক তে দেয়া আছে 25 ও 335। 25 ও 335 অনুপাতটিকে যদি আমরা ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 335/25। এবং এক্ষেত্রে আমরা যদি 25 এবং 335-কে 5 দিয়ে কাটি তাহলে 5 5 25 5 হচ্ছে, এবং 5 দিয়ে 335-কে ভাগ করলে 66 পাওয়া যাবে। এবং 66/5-কে যদি আমরা ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এটা হবে 5 অনুপাত। এটাকে যদি অনুপাতে রূপান্তর করি তাহলে এটা হবে 5:66। এবার খ নম্বরে আসি। এখানে মিশ্র ভগ্নাংশে দুইটা সংখ্যা দেয়া আছে। একটা হচ্ছে 7/3/1, একটা হচ্ছে 9/5/2। এখন এই দুইটা অনুপাতকে আমরা এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রথম রূপান্তর করছি। 3 7 21 আর 1 হচ্ছে 22। তাহলে 3/22 আর 9/5/2-কে যদি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 5×9 = 45 আর 2 হচ্ছে 47 আর নিচে হচ্ছে 5। এখন এই অনুপাতকে ভগ্নাংশে রূপান্তর করলে উত্তর রাশি হরে চলে যাবে আর পূর্ব রাশি লবে চলে আসবে। এখন এই ভাগ রূপটাকে যদি আমি গুণ রূপ দেই তাহলে 22/23-এর সাথে গুণ হবে 47/5। 22-এর সাথে 5 গুণ হবে, 3-এর সাথে 47 গুণ হবে। এখন এদেরকে যদি লবের সাথে 22-এর সাথে 5 গুণ করি এবং 3-এর সাথে 47 গুণ করি তাহলে আমরা পাচ্ছি যথাক্রমে 110 এবং 141। তাহলে আমাদের ভগ্নাংশটা হচ্ছে 141/110। এটাকে যদি অনুপাতে রূপান্তর করি তাহলে আমরা পাচ্ছি 110:141। এবার গতে আসি। গতে হচ্ছে 1.25 এবং 7.5 এই দুইটা সংখ্যা দেয়া আছে। 1.25-কে যদি আমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি দশমিক ভগ্নাংশ থেকে তাহলে হবে 100/125। আর 7.5 এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে আমরা পাবো 10/75। এবার 125 এবং 100-কে আমি যদি 25 দিয়ে কাটি তাহলে পাবো যথাক্রমে 5 এবং 4, অর্থাৎ 4/5। আর 75 আর 10-কেও যদি 5 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 15 লবের ক্ষেত্রে, আর হরের ক্ষেত্রে পাবো 2। এখন যেহেতু অনুপাত হচ্ছে ভগ্নাংশ এবং এটা হচ্ছে ভাগ চিহ্নের মতো কাজ করবে, তো সেক্ষেত্রে আমরা যদি গুণ চিহ্নে রূপান্তর করি তাহলে সংখ্যাগুলো হর এবং লব উল্টে যাবে। তাহলে 5-এর সাথে 2 গুণ হবে, 4-এর সাথে 15 গুণ হবে। 5 দিয়ে যদি 15-কে কাটি তাহলে আমরা 3 পাবো। তাহলে আমরা যে ভগ্নাংশটা পাবো আলটিমেট সেটা হচ্ছে 6/1। এটাকে যদি অনুপাতে রূপান্তর করি আমরা পাবো 1:6। তারপর ঘতে আসি। ঘতে দেয়া আছে 8/3/2 এবং 0.125। 8/3/2-কে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 3×8 = 24 আর 2 হচ্ছে 26, অর্থাৎ 3/26। আর 0.125 এই দশমিক ভগ্নাংশটাকে যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমরা পাবো 1000/125। এবার আমরা অনুপাত চিহ্নের বদলে যদি গুণ চিহ্ন ব্যবহার করি তাহলে 26-এর সাথে গুণ হবে 1000 এবং 3-এর সাথে গুণ হবে 125। এবার 1000 এবং 125 এই দুইটার মধ্যে যদি আমরা কাটাকাটি করি 25 দিয়ে তাহলে পাবো 40 এবং 5। 26, 40 এবং 5-এর মধ্যে আবার কাটাকাটি করলে আমরা পাবো 5×8 = 40, এটা 8 পাবো। তো 26-এর সাথে 8 গুণ করলে আমরা 208 পাবো এবং 3 লব হর হিসাবে থেকে যাবে। তাহলে ভগ্নাংশটা হবে 3/208। এটাকে যদি আমরা আবার অনুপাতে রূপান্তর করি তাহলে আমরা পাবো 208:3। নম্বরে দেয়া আছে 1 বছর 2 মাস ও 7 মাস। তাহলে 1 বছর 2 মাসকে যদি আমরা মাসে রূপান্তর করি তাহলে 1 বছরের জন্য 12 মাস পাবো, 2 মাস যোগ করলে 14 মাস। তাহলে 14 মাস অনুপাত 7 মাস। এবং এটাকে ভগ্নাংশে রূপান্তর করলে 7 মাস/14 মাস, এবং মাস দুইটা কাটা যাবে যেহেতু ভাগ আকারে আছে।
ফলে সংখ্যাগুলো থেকে যাবে এবং সেগুলো হচ্ছে লবের ক্ষেত্রে 2 এবং হরের ক্ষেত্রে 1 থেকে যাবে, এবং এটাকে যদি অনুপাতে রূপান্তর করি তাহলে আমরা পাবো 2:1। এবার আমরা পরের পেজে চলে যাব। এবার আমরা 1-4 নম্বর যদি দেখি, এখানে হচ্ছে 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম দেওয়া আছে। তো 2 কেজি 300 গ্রামকে আমরা যদি কেজিতে রূপান্তর করি তাহলে 300 গ্রামকে 300কে 1000 দিয়ে ভাগ করলে 300 গ্রামটা কেজিতে রূপান্তর হবে। তাহলে 2 কেজির সাথে 1000 ভাগে 300 যদি যোগ করি, 1000 ভাগে 300 মান আসবে 0.3। তাহলে 2 কেজির সাথে 0.3 কেজি যোগ করলে আমরা পাবো 2.3 কেজি। এবার 7 কেজি ও 2.3 কেজিকে যদি অনুপাতে রূপান্তর করি, অনুপাতের ভগ্নাংশটা হবে 2.3 হচ্ছে হরে আসবে আর 7 হচ্ছে লবে যাবে। কেজি দুইটা কাটা পড়বে, ভগ্নাংশ বা ভাগ আকারে আছে এই জন্য। এখন 2.3 এর বদলে আমরা লিখতে পারি 23/10। তাহলে 7 এর সাথে 10 গুণ করলে 70 আর 23 থেকে যাবে। তাহলে ভগ্নাংশ থেকে আবার অনুপাতে রূপান্তর করলে আমরা পাবো 70:23। আমরা যদি কেজি থেকে গ্রামে রূপান্তর করতাম তাহলেও একই অনুপাত পেতাম। এবার 1-6 আসে, এখান দিয়ে আছে 2 টাকা ও 40 পয়সা। 2 টাকাকে যদি পয়সায় রূপান্তর করি, আমরা জানি 1 টাকা 100 পয়সা, তার 2 এর সাথে 100 গুণ করলে 2 টাকা সমান সমান 200 পয়সা পাওয়া যায়। এবার 200 পয়সার সাথে 40 পয়সার অনুপাত করলে ভগ্নাংশ আকারে হলে 40/200 হবে, এবং 40/200 এই ক্ষেত্রে পয়সা দুইটা কাটা যাবে। 40/200 কে যদি আমরা কাটাকাটি করি 8 দিয়ে, তাহলে আমরা পাবো 40 দিয়ে কাটি তাহলে 40 একে 40 এবং 200 কে 40 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 5। তাহলে 1/5 কে অনুপাতে রূপান্তর করলে আমরা পাবো 5:1। এবার আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে বলেছে তুমি ক্লাসে কতগুলো বই ও কতগুলো খাতা নিয়ে এসেছো তা গণনা করে নিচের কাজগুলো করো। প্রথম কাজ হচ্ছে ক নাম্বার, খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত নির্ণয় করো। দ্বিতীয় কাজ হচ্ছে খ নাম্বার, খাতাগুলোর মোট পৃষ্ঠা সংখ্যা এবং বইগুলোর মোট পৃষ্ঠা সংখ্যার অনুপাত নির্ণয় করো। তো আমরা শুরু করতে পারি এভাবে, মনে করি ক্লাসে নিয়ে যাওয়া বই ও খাতার সংখ্যা যথাক্রমে 7টি ও 3টি। অর্থাৎ বইয়ের সংখ্যা 7টি, খাতার সংখ্যা 3টি। তাহলে খাতা ও বইয়ের অনুপাত হবে, যেহেতু খাতার কথা আগে আসছে তাই খাতার সংখ্যা আগে লিখতে হবে, 3:7। তো খাতা অনুপাত বই সমান সমান 3:7। এবার খাতাগুলোর মোট পৃষ্ঠা সংখ্যা, তা আমি যদি ধরি প্রত্যেকটা খাতায় পৃষ্ঠা ছিল 120টি, তাহলে 3টি খাতায় পৃষ্ঠা হবে 3 গুণন 120 সমান সমান 360টি। আবার প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠা সংখ্যা যদি 150 হয় তাহলে 60টি বইয়ের মোট পৃষ্ঠা হবে 7 গুণন 150 সমান সমান 1050টি। এবার খাতাগুলোর মোট পৃষ্ঠা অনুপাত বইগুলোর মোট পৃষ্ঠা সমান সমান 360 অনুপাত 1050। তাহলে ভগ্নাংশে রূপান্তর করলে হবে 1050/360। এবার 1050 এবং 360কে যদি আমি প্রথমে 10 দিয়ে কাটি তাহলে 105 এবং 36 পাব। তারপর যদি আমি 105 এবং 36কে আবার 3 দিয়ে কাটি তাহলে 12 এবং 35 পাব। তাহলে খাতাগুলোর মোট পৃষ্ঠা এবং বইগুলোর মোট পৃষ্ঠার অনুপাত দাঁড়াবে 12:35। তো এটা যেহেতু ইচ্ছাধীন বিষয়, তাহলে আমরা খাতা ও বইয়ের সংখ্যা যা ধরবো এবং পৃষ্ঠা সংখ্যা যা ধরবো সেই অনুপাতে আমাদের উত্তর আসবে। আমাদের 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে স্কেলের সাহায্যে তোমার গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ গণিত বইয়ের যদি আমি বের করতে চাই তাহলে আমরা একটা ভিডিও দেখব। স্কেলের সাহায্যে বইয়ের দৈর্ঘ্য মাপার সময় আমাদের খেয়াল করতে হবে যে স্কেলের শূন্য দাগের সাথে বইয়ের প্রান্তবিন্দু যেন মিলানো হয়। আমরা যদি স্কেলের প্রান্তবিন্দু বইয়ের প্রান্তের সাথে মিলাই তাহলে ভুল মান আসবে। তো আমাদের খেয়াল করতে হবে শূন্য দাগের সাথে বইয়ের প্রান্তবিন্দু যেন মিলানো হয়।
তো আমরা বইটির দৈর্ঘ্য পেয়ে গেলাম 24.1 সেন্টিমিটার। এবার আমরা প্রস্থ পরিমাপ করব। তো প্রস্থ মাপের ক্ষেত্র আমরা খেয়াল করছি যে স্কেলের শূন্য দাগের সাথে বইয়ের প্রান্তবিন্দু মিলানো হয়েছে। তো আমরা বইটির প্রস্থ পরিমাপ করলাম 18.2 সেন্টিমিটার। এবার আমরা যদি বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বের করি, তো সেক্ষেত্রে আমরা 24.1 কে যদি 24 ধরি আর প্রস্থ 18.2 কে যদি আমরা 18 ধরি, তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে 24:18। এটাকে যদি ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 18/24। আমরা যদি 6 দিয়ে কাটি হর এবং লবকে, বা 6 দিয়ে হর এবং লবকে ভাগ করি, তাহলে 24-এর জায়গায় 4 হবে, 4×4 = 24। 18 জায়গায় হবে 3, যেহেতু 3×6 = 18। এখন 3/4 কে যদি আবার অনুপাতে রূপান্তর করি তাহলে আমরা পাবো 4:3। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 4:3। আমরা বইয়ের 4 নম্বর প্রশ্নে আসি। এখানে বলা হচ্ছে তোমার শ্রেণীকক্ষ, বাড়িতে বা অন্য কোনো স্থানে 3টি ভিন্ন ভিন্ন টেবিল খুঁজে বের করো। সেক্ষেত্রে 2টি প্রশ্ন দেওয়া আছে। ক হচ্ছে প্রতিটি টেবিলের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করো এবং তাদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। খতে বলা আছে কোন টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি তা নির্ণয় করো। আমরা যে এভাবে শুরু করি যে আমার শ্রেণীকক্ষ, বাড়িতে বা অন্য কোনো স্থানে পাওয়া 3টি ভিন্ন ভিন্ন টেবিলের মধ্যে প্রথমটি দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 3 ফুট ও 2 ফুট। আমি একক হিসাবে এখানে ফুট নিচ্ছি। সুতরাং প্রথম টেবিলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে 3:2। দ্বিতীয় টেবিলের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 5 ফুট ও 4 ফুট যদি হয়, তাহলে দ্বিতীয় টেবিলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে 5:4। তৃতীয় টেবিলের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 4 ফুট ও 2 ফুট যদি হয়, তাহলে তৃতীয় টেবিলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে 4:2। যেক্ষেত্রে হর এবং লবকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2:1। তাহলে ক নং প্রশ্নের সমাধান হলো। এবং খ নং প্রশ্নে বলা হচ্ছে কোন টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি তা নির্ণয় করো। তো টেবিল 3টির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সমূহকে ভগ্নাংশে রূপান্তর যদি করি তাহলে আমরা পাচ্ছি 2/3 প্রথম টেবিলের ক্ষেত্রে, দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে 4/5 এবং তৃতীয় টেবিলের ক্ষেত্রে 1/2। এখন এদের মধ্যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কোনটা সবচেয়ে বেশি সেটা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, কোন ভগ্নাংশটা সবচেয়ে বড় সেটা নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। একটা ওয়ে হচ্ছে যে হরগুলোকে সমহর বিশিষ্ট যদি করি, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে তখন যে ভগ্নাংশের লব বড় হবে সেই ভগ্নাংশটা বড়। অথবা আমরা যদি লবগুলোকে সমান করি, সমলব বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে যে ভগ্নাংশের হর ছোট হবে সেই ভগ্নাংশটা বড় হবে। তো আমরা এই ক্ষেত্রে প্রথম ওয়েতে যাচ্ছি, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, ভগ্নাংশগুলোর হর 2, 4 এবং 1-এর লসাগু হচ্ছে 4। তাই প্রতিটি ভগ্নাংশের হরকে 4-এ রূপান্তর করলে এরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হবে। তো প্রতিটি ভগ্নাংশের হরকে যদি 4-এ রূপান্তর করতে চাই, তাহলে 4 দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে প্রথমে ভাগ করে নিতে হবে। যে ভাগফল হবে সেটা দিয়ে হর এবং লবকে গুণ করতে হবে। অথবা আমরা 4-এ রূপান্তর করতে গিয়ে প্রয়োজনীয় সংখ্যক যে সংখ্যা দিয়ে গুণ করা দরকার সেটা দিয়ে গুণ করে সরাসরি হরগুলোকে 4-এ রূপান্তর করব। যেমন 2/3-এর ক্ষেত্রে 2-কে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 4 হয়ে যাচ্ছে। একইভাবে আমাকে লবকেও 2 দিয়ে গুণ করে 6 বানাতে হবে। কারণ কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সাথে কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। একইভাবে 4/5-কে আমরা যদি 1 দিয়ে গুণ করি তাহলে 4/5-ই পাচ্ছি, অর্থাৎ হর 4ই রয়ে গেছে।
এবং 1/2 কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 একে 4, হর হচ্ছে 4 পাচ্ছি এবং লব হচ্ছে 4 দুগুণে 8 পাচ্ছি। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান হয়ে গেল, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হলো। এখন এই ভগ্নাংশগুলোর মধ্যে যার লব বড় সে হবে বড় ভগ্নাংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 লবটা হচ্ছে 6 এবং 5-এর চেয়ে বড়। তো সেক্ষেত্রে 4/8 সবচেয়ে বড়, মাঝারি হচ্ছে 4/6 এবং সবচেয়ে ছোট হচ্ছে 4/5। ফলে 4/8 আমরা পেয়েছি 1/2 থেকে। তাহলে 1/2 সবচেয়ে বড়, তারপর মাঝারি হচ্ছে 2/3, তারপর হচ্ছে সবচেয়ে ছোট 4/5। এখন এই 1/2 যেটা, সেটা আবার পেয়েছি 4:2 থেকে, অর্থাৎ তৃতীয় টেবিলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত থেকে। তাহলে আমরা বলতে পারি তৃতীয় টেবিলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2:1 সবচেয়ে বেশি, বা 4:2 সবচেয়ে বেশি। এবার আমরা 5 নম্বর সমস্যাটা দেখি। 5 নম্বরে বলা আছে যে তুমি কি এমন কোনো গল্প বা ঘটনা জানো যেখানে অনুপাত শব্দটা ব্যবহার করা হয়েছে, অথবা কোথাও কি অনুপাত শব্দটি বা অনুপাত চিহ্ন লেখা দেখেছো? এরকম কয়েকটি বাস্তব ঘটনা খুঁজে বের করো এবং কিভাবে খুঁজে পেলে বা কোথায় পেয়েছো তার ছবি অথবা বর্ণনা লিখে শিক্ষক অথবা তোমার সহপাঠীদেরকে বলো। আমরা অনুপাত শব্দটি ব্যবহৃত হয় এমন কয়েকটি বাস্তব ঘটনা বা গল্প, এবং ঘটনার উৎস নিম্নরূপ। মানচিত্রের বর্ণনায় পৃথিবীতে জল ও স্থলের অনুপাত আমরা জানি 3:1। সেটা মানচিত্রে থাকে, বা আমরা আমাদের বিভিন্ন বইয়ে থাকে, যেমন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা বিজ্ঞান বইয়ে থাকতে পারে। 2 নম্বর পয়েন্ট দেওয়া যেতে পারে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6। 3 নম্বরে বলা যায় উইকিপিডিয়ার ওয়েবসাইট থেকে জানা যায় পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত 78:21। 4 নম্বরে বলা যায় বিজ্ঞান সাময়িকী থেকে পাই এক অণু পানিতে, যে পানির সংকেত হচ্ছে H2, হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত হচ্ছে 2:1। এটা আমরা সংকেত দেখেও বুঝি। 5 নম্বরে বলা যায় মানবদেহের গঠন থেকে শুরু করে প্রাকৃতিক নিদর্শনে বিদ্যমান এবং গণিত, স্থাপত্যকলা, চিত্রশিল্প এবং সঙ্গীতে সর্বাধিক ব্যবহৃত গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাত, এটা হলো 1:1.6-8। এবার আমরা 6 নম্বরে দেখি তোমাদের চারপাশে বাস্তবে দেখেছো বা শুনেছো এমন কিছু উদাহরণ খুঁজে বের করো যেখানে একই রকম বা সমজাতীয় দুটি রাশির মধ্যে তুলনা করা হয়েছে কিন্তু একক ভিন্ন ভিন্ন ছিল। তারপর কিভাবে ভিন্ন এককগুলোকে একই এককে রূপান্তর করা হলো তা লেখো। তো আমরা যদি এভাবে শুরু করি, আমাদের ভাই বোনের উচ্চতা যথাক্রমে 5 ফুট 5 ইঞ্চি এবং 5 ফুট। এখানে উভয় ক্ষেত্রে উচ্চতার মান দেয়া আছে, অর্থাৎ রাশি দুটি সমজাতীয় কিন্তু একক ভিন্ন ভিন্ন, যেমন ফুট ও ইঞ্চিতে আছে। প্রথমে এক জাতীয় এককে রূপান্তর করতে হবে। আমরা জানি 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, তাহলে 5 ফুট সমান সমান 5 গুণন 12 সমান সমান 60 ইঞ্চি। তাহলে 5 ফুট 5 ইঞ্চি সমান সমান 60 ইঞ্চি যোগ 5 ইঞ্চি সমান সমান 65 ইঞ্চি। সুতরাং ভাই অনুপাত বোন সমান সমান 65:60। তাহলে এটাকে ভগ্নাংশে রূপান্তর করলে 60/65 হবে। এবং আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 5×13=65 এবং 5×12=60, তাহলে 12/13 হবে। এটাকে যদি অনুপাতে রূপান্তর করি তাহলে 13:12 হবে। তো এভাবে আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করতে পারি। তাহলে আজকের সেশনে এইটুকুই। ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।